সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সহযোদ্ধা কৃষিপ্রেমিক দেশ বরেণ্য ভাই বোনেরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে জুম্মার দিন অনেক কথাই আমার কথা চলে আসছে এখানে। আসলে আমি একটু ব্যতিক্রমী কাজগুলি করে থাকি, আপনারা জানেন। আমি সবসময় চেষ্টা করি একটু ইনোভেশন, যেন নাটোরের মানুষ সবাই বলেছে আমরা ফুল চাষ পেয়ারা চাষ করি, যার ওনারা কিন্তু জানেন কিনা নাটোর কিন্তু যে কোনো ফলের সূতিকা ঘর। আমি নাটোরকে নিয়ে গর্ব করছি না, এবং এই কুলার পেয়ারা চাষের উদ্ভাবক প্রথম আমি, প্রথম শ্রেণীর কৃষকের প্রথম সারির কৃষক। সেজন্য কিন্তু রাষ্ট্র এবং বিদেশ আমাকে অনেকভাবে সম্মাননা দিয়েছে। যাই হোক, এখানে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমাদের প্রাণের সংগঠন মূলত এটা কিন্তু অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা একমত হবেন কিনা জানি না। আমরা কিন্তু মতান্তরে আমরা বারবার বসবো, আপনারা যারা উপদেষ্টা অ্যাডমিন প্যানেলে রয়েছেন এনারা বিষয়গুলো দেখবেন। আমাদের এই সংগঠনের অনেকগুলো নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে গেলে আমি গতকালকে বসেছিলাম এদের সাথে এই পরের কনভেনশন হলে। এই জাস্ট এই বিগত 15 দিনের মধ্যে 4 জনকে কিন্তু সদস্য পদ থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদের গঠনতন্ত্র বা নীতিমালার বহির্ভূত কাজ করার জন্য। তাহলে আমাদের সংগঠনটা কি সম্পূর্ণ অরাজনৈতিক, এবং আমি মনে করি এটা স্বেচ্ছাসেবী, ঠিক কিনা? আমাদের কারো কোনো দ্বিধা সংকোচ নেই। আমরা শুধু অন্যের উপকার করি, নিজে উপকৃত হই। আর বাংলাদেশের যেহেতু কৃষক সংগঠন নেই, আর কৃষক সংগঠন হতে দেয় কিন্তু সরকাররা। আপনারা জানেন কিনা, আমি কৃষিতে আছি প্রায় 26 বছর। আমি 86 সাল থেকে, আমাকে বয়স থেকে মনে হচ্ছে না আমার 52, আমার বয়স 52, তো বয়স থেকে তো মনে হচ্ছে না। তো আমাদের দেশে অনেকভাবে সংগঠন করার চেষ্টা করেছি, সরকার করতে দেয় না। কাজে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটাকে কিন্তু আমাদের এখানে কে এম আরিফুল ভাই কিন্তু বলেছেন, উনি যেহেতু রাজনৈতিক একটা মতাদর্শের লোক, তার অনেক পাওয়ার আছে, এই বিসিসির পরিচালক, তিনি যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত, ডিরেক্টলি সম্পৃক্ত, আমি তিনাকে অনুরোধ করবো তিনি আমাদের এই বিষয়গুলোকে সহযোগিতা করবেন। এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটাকেই পুরো রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে যেন আমরা এগোতে পারি। এখানে আমরা সকল মতাদর্শের লোকই থাকবো। আর আরেকটা যে বিষয়গুলো, কৃষি মন্ত্রণালয়, বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট, আমাদের যে কৃষি বিভাগ যাকে বলা হয়, এই বিভাগ কিন্তু যা কিছু করে কৃষির জন্য প্রত্যেকটা জিনিসের টপ টু বটম জিরো, এবং আমাদের কৃষকের ক্ষতিকর। বীজ বলেন, সার বলেন, কীটনাশক বলেন, ইনস্ট্রুমেন্ট, কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ বলেন, হিমাগার বলেন, পলিনেট হাউস বলেন, যে জিনিসই কৃষি বিভাগ থেকে দেওয়া হয় সব কৃষককে ধ্বংস করা হয়। পরিশেষে আমরা যারা এখান থেকে উপকার হই বা আমাদেরকে ব্যানার হিসেবে ব্যবহার করা হয়, আমরা পর্যায়ক্রমে ব্যবহৃত হই শুধু। আর মিডিয়ার প্রথম হেডলাইনে থাকে কি, কৃষি বিভাগের অমুক দপ্তর অমুক ঘটনা ঘটেছে, মানে তারাই শুধু ফোকাস হয়, এই সমস্ত পিডিগুলো ফোকাস হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের বলার জায়গা নেই, কান্না করার জায়গা নেই। কৃষককে কান্না করতে কোথায়? ওই ক্ষেতের আড়ে বসে এক জায়গা, যেটা কাউকে দেখাতে পারে না, বলতে পারে না, থানায় গেলে মামলা নেয় না, আমাদের পক্ষে সাক্ষী কেউ দেয় না। আমাদের পেঁয়াজের বীজে বিষ দিয়েছি, পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, কীটনাশকের দোষ। কিন্তু পরবর্তীতে যখন সমীক্ষা দেখা যায়, ওইখানে বলা কি এই কৃষক মূর্খ কৃষক, এভাবে বলা হয়, কিন্তু মূর্খ কৃষক। অথচ দেখেন আমাদের 5 লক্ষাধিক কৃষকের উপর একজন অশিক্ষিত কৃষক রয়েছেন আপনারা। বাংলাদেশের কৃষককে মূর্খ বলার অধিকার কেউ রাখে না। কৃষি পেশাকে শ্রেষ্ঠ পেশা হিসেবে ঘোষণা করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি, এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কৃষকের মর্যাদা দিতে হবে প্রত্যেকটা সেক্টরে। আমাদের নাটোরে যে জেলা প্রশাসক মহোদয় আসেন, ওনারা অকপটে কৃষকের সিরিয়াল লাগে না, তার চেম্বারে প্রবেশ করতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কৃষকের প্রবেশাধিকার অনস্বীকার্য এবং অতি সহজলভ্য হতে হবে। কৃষককে মাথা উঁচু করে কথা বলবে, কৃষককে মাথা নুয়ে যেতে হবে, এটার পক্ষে আমরা না। আমরা আরেকটা জিনিস খেয়াল করে, সারা বাংলাদেশের ফ্যাক্টরি যেগুলো রয়েছে, ব্যক্তি মানে কাজে ইটভাটা বলেন, গার্মেন্টস বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে না, তাতে ব্যক্তি উদ্যোগে নিয়ে আসে। সরকার সাপোর্ট দিয়েছে, সরকার শুধু ট্যাক্স নেয়। কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে? কেউ লস হয় নাই। আজ আমার বাংলাদেশের রেল লাইন দেখেন, বিমান বাহিনী দেখেন, আমাদের সারের যে সমস্ত লাইসেন্স দেওয়া হয় তাদেরকে সারাদিন তালাবদ্ধ থাকে, রাত্রে ইন্ডাস্ট্রি খুলে। আবার নাটোরের বেসিকে অনেকগুলো সার কারখানা, নাটোরের মতো জায়গায় অনেকগুলো কীটনাশকের সার কারখানা, কীটনাশক প্রস্তুত কারখানা। আমি চীনকে খুব ভয় করি, চীনকে খুব ভয় পাই।
দেশের অনেক দেশে আমাকে আব্দুর রহিম স্যার আমাকে নিয়ে গিয়েছেন। এবছর হয়তো স্যারের সাথে আমি ভুটান যাবো অসি নেই, তো স্যারের কাছে আমি কৃতজ্ঞ। আমি মনে করি চীন যে বীজগুলো তারা ব্যবহার করেন আমাদের দেশে বাড়াচ্ছে। আমাদের দেশ যে কোম্পানি এখানে অনেক প্রতিনিধি রয়েছেন, আপনাদের অনুরোধ করবো আমাদের দেশে গবেষণা ল্যাব রয়েছে, তার আদৌ গবেষণা হয় কিনা আমি জানি না। তারা হয়তো অ্যানথ্রাকনোজ বীজ দমনের জন্য ম্যানকোজেব দিল, এই ম্যানকোজেব যে আরেকটা রোগ সৃষ্টি করলো না, আমি কিন্তু চীনকে বিশ্বাস করি না। আমাদের দেশের যে কোনো জিনিস আসলে সেটা কোয়ারেন্টাইন হতে হবে। আমার শ্রদ্ধাভাজন হেলাল ভাই বলেছেন, অনেক কষ্ট বলেছেন, কিন্তু আজকে একই রোগের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম প্রতিষেধক দিচ্ছি, কাজ হচ্ছে না। এখানে সিনজেন্টা কোম্পানি নেই। সিনজেন্টা কোম্পানি একটা প্রোডাক্ট একটা পোকার জন্য 17 আইটেমের বিষ তৈরি করেছে। একটা পোকা আমার জন্য, একটা রোগের জন্য 17 রকম প্রোডাক্ট তৈরি করেছে। কৃষকের কাছে যখন ডিলারের কাছে যাওয়া হচ্ছে, আজকে দেখেন আরেকটা জিনিস, আপনি সার ডিলার বলেন, কীটনাশক ডিলার বলেন, বীজ বিক্রেতা বলেন, এর একটা লসে আছে? কোনো জীবনে লসে নেই। আপনি একটা কোম্পানি যদি এখানে আর মালিক সিডারি বীজ ধরেন আমি নিলাম, আর কোনো কারণে তার বীজটা ভেজাল পেয়েছি বা এক্সপায়ার ডেট কোনো কারণে পেয়েছি, সেও জানে না, তারাও অজান্তে পেয়েছি, আমি কি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছি? লাভবান তো সে হচ্ছে। আমি কোথাও গিয়ে কিন্তু প্রতিকার পাচ্ছি না। এত নীতিমালা চাই আমরা। আমাদের সরকার যেগুলো নিয়ে এসে দেখেন, সরকারের মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে, মশলা গবেষণা কেন্দ্র রয়েছে, বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে। সরকার কোথাও সফল হয়েছে দেখতে পারবেন? এমনি2 আনারস নিয়ে আসছে, খারুজাতের নারকেল নিয়ে আসছে, পাম এনে সারা দেশকে পাম দিয়ে শেষ করে ফেলেছে। আপনারা এগুলো কিন্তু পরীক্ষিত। এই যে জিনিসগুলো সরকার নিয়ে এসছে, আমি যে জিনিসগুলো বললাম, আপনারা সরকারের মুখাপেক্ষি হবেন না। আমার বলার উদ্দেশ্য এটা, সরকার কি কাজ করছে সরকারের বিষয়। কিছুদিন আগে পত্রিকা দেখলাম পেঁয়াজের বীজ 1000 কেজি, 1000 গ্রাম, মানে 1 কেজি প্যাকেটে আছে মাত্র 800 গ্রাম। আসলে কৃষি অফিসার তো দায়ী না, এটা তো আসছে সচিব থেকে। কোন কোম্পানির কাছে কত টন বীজ আমদানি করা হবে, প্রণোদনা কৃষকদের মাঝে দেওয়া হবে, ভর্তুকিখানে দেওয়া হবে, এবং তারপরে কৃষক নিয়ে গিয়ে কি করলো, আমি নিজে নিয়েছি, আমাকে দিয়েছি জোর করে। আমি জার্মিনেশন হয় নাই, 30% জার্মিনেশন হয়েছে, 70% জার্মিনেশন হয় নাই। 4টা মাস আমার জমিটাকে নষ্ট করে ফেললো। তাহলে আমার মতো লক্ষাধিক কৃষক এই ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দেশের হাজার হাজার হেক্টর জমি নষ্ট হচ্ছে, লক্ষাধিক কৃষি উদ্যোক্তার জীবন ধ্বংস হচ্ছে। এটার প্রতিকার কোথায়? আমরা শুধু কৃষি অফিসারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর কমেন্টস আছে, আমার এতটুকু জমি রয়েছে, এই মৌসুমে আমি কি করতে পারি। এই যে আরেকজন কমেন্টসের উত্তর দিচ্ছে, আপনি এটা করতে পারেন, পরবর্তী আরেকজন কমেন্টস করছেন, আসলে কোন জাত করতে পারি। এই যে আমরা, এই কারণে তো আমাদের প্ল্যাটফর্মটা, এই যে প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর অভিজ্ঞ আপনার টিম পাচ্ছেন। আমাকে ইমিডিয়েট অনেকে আমার কাছে, আমি তো আসলে চারা বিক্রি করি না ভাই, চারা বিক্রি করলে কোটি কোটি টাকার মানুষ হয়ে যেতাম। আমি যদি চারা তালিলাই করতাম, বলতাম যে ভাই আমার জন্য 500 আপনার যারা আজকে ইউরো মালটা নিয়ে আসছে হানিফ ভাই, আমি যদি মালটার চারা আমার কাছে অনেকে চায়, আমি হানিফ ভাই নাম্বার দিয়ে দিই। আমি যদি বলতে হানিফ ভাই ওখানে মালটা চারা পার পিস আমার 10 টাকা কমিশন রাখেন, আমি প্রতিদিন কথা বিক্রি করি, কিন্তু লাখ টাকা আয় করতে পারি। আমার এটা একটা পপুলারিটি, ট্রাস্ট করে বাংলাদেশের মানুষ আমাকে, এবং বিদেশি প্রবাসী ভাইরা আমাকে বিশ্বাস করে। সেলিম রেজা মানেই মনে হয় একটা সততার আশ্রয়স্থল। আমি এটুকু নিজেকে গর্ববোধ করি। আর কিছু আমি গরিব হতে পারি, এটা কিন্তু আমি গর্ববোধ করি। অনেক কথা বলে ফেললাম। আরেকটা জিনিস দেখেন, আমার এফএম জামালউদ্দিন সালিদের খুব গুরুত্বপূর্ণ বই দিচ্ছেন, আমার সন্তানরা হাসপাতালে কেন। আর সর্বোপরি মানুষের হাসপাতালে দেখেন সমস্ত রোগগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, কিডনি, লিভার, ক্যান্সার। যদি 82% যদি হসপিটালাইজড হয়, তার মধ্যে দেখবেন 72% কৃষক বা কৃষক পরিবারের লোক। কেন হচ্ছে? আমরা ফার্টিলাইজার ব্যবহার করছি, আমার জমি নষ্ট করছি, আমরা কীটনাশক ব্যবহার করছি, সেই কীটনাশকের ক্ষতিকর ইফেক্টগুলো কিন্তু আমাদের উপরে পড়ছে। আজকে বড় প্রভাবশালী লোকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা ব্যাপক দুরারোগ্য রোগে তারা আক্রান্ত হচ্ছে না। এ থেকে পরিত্রাণ চাই। আমরা কীটনাশকের ব্যবহার চাই না দেশে, আমরা অর্গানিক কীটনাশক ফাঞ্জিসাইড চাই, এর জন্য কারখানা চাই। আমি জৈব সার, আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র জৈব সারের রেজিস্ট্রেশনকৃত জৈব সার কারখানা নাটোরের রাস এগ্রো। এই জৈব সারের অনুমতি নিতে আমার 16 বছর লেগেছে। যখন আমরা খামার বাড়িতে এসে আবেদন করা, আমরা জানি না জৈব সারের আবার নীতিমালা হয় নাকি। অনেক কষ্ট করে সচিবালয় থেকে অনুমতি নিয়ে নীতিমালা করে আমরা জৈব সারের নীতিমালা করেছি। আজকেও বক্তব্য আসছে জৈব সারের মধ্যে ভেজাল, গতকালের পত্রিকা দেখলাম জৈব সারের মধ্যে ভেজাল দেওয়া হচ্ছে। আমরা আসিটা কোথায়? আর আমরা যারা ভোক্তা, এরা এতই খারাপ, স্বচ্ছ জিনিস পরিষ্কার জিনিস ছাড়া আমরা খাই না। সাদা মুড়ি মানে ইউরিয়া দেওয়া মুড়ি, এই প্যাকেটজাত মুড়ি 340 টাকা কেজিতে বেশি, তারপরে আমরা মজা পাই।
এই যে এখন গুড়ের সিজন চলে আসছে, আমাদের এখানে গুড়ে যে আমাদের সুমন ভাই বিক্রি করেন, অনেকে গুড় বিক্রি করেন, গুড়ের দাম যদি বেশি না চায় ঢাকার মানুষ পছন্দ করেন না। গুড়ের দাম যদি বেশি না চায় ঢাকার মানুষ পছন্দ করেন না। মানে অনেকগুলো লিমিটেশন রয়েছে, যাকে আমরা সরকারের মুখাপেক্ষি হব না। পরিশেষে আমি একটা কথা বলবো, যেহেতু দুজন স্যার বক্তব্য রয়েছে, আমাদের স্যার রয়েছে, স্যার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ব্যস্ত মানুষ, স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। স্যারকে বলার সঙ্গে সঙ্গে স্যার বারবার আমাকেই নক দিছে, আমি স্যারকে নক দিতে ভয় পাই, স্যারই আমাকে বারবার সকাল বিকাল দুপুর রিং দিয়ে বলে, সেলিম রেজা তোমার কারণে আমি আসছি, কয়টা আসবো বলতে স্যার কিন্তু 8:30 এসছেন এখানে। স্যারকে আমি আবার অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং স্যারের সাথে যে যেভাবে কনভারসেশন করতে চান আপনারা করবেন। আপনার আমার নামাজ পড়ে, তারপরে আমাদের এখানে খানা আছে, এটা দাওয়াত রইল, কেউ যাবেন না। আরেকটা বিষয় বলে দিই, এই যে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি, এখানে কিন্তু 3টা লোগো থাকে, লাল সবুজ হলুদ। এখানে অনেক কৃষিবিদ রয়েছে, কথাগুলো আমি তাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। লালের ব্যবহার কি, সবুজের ব্যবহার কি, হলুদের ব্যবহার কি আমরা জানি না। কোন কীটনাশকে যদি 200 বছর আপনি আগুনে পোড়ান, তারপরে আর ক্ষতিকর দিক নষ্ট হয় না। সেটা আপনার জমিতে ইউজ করে সেটা ক্ষতিকর প্রভাব কিন্তু আপনার মধ্যে পড়বে। খেয়াল করেন, আমরা কিন্তু জানি না আমরা আসি কোথায়। আমরা জৈব সারের ব্যবহার চাই, সরকারকে ভর্তুকি দিয়ে রাসায়নিক সার বিদেশ থেকে আমদানি করার কোনো দরকার নেই। আমাদের দেশের যে সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন যে বর্জ্য রয়েছে, প্লেসমেন্ট রয়েছে, যেগুলো বর্জ্য রয়েছে, পচা যেগুলো পচনশীল জিনিসই, সেগুলো রিফাইন করে কিন্তু বিদেশের কোনায় আনাচে কিন্তু জৈব ফ্যাক্টরি রয়েছে। আমাদের দেশে আমরা এগুলো করতে চাই। আমরা এইখানে আমার জমিকে বাঁচাতে চাই। আমরা সকলে চিকিৎসা করি, জমির চিকিৎসা আমরা করি না। জমির চিকিৎসা না করার কারণে কোনো এক সময় আমাদেরকে কিন্তু এমন ক্ষতির মুখোমুখি হতে হবে, আমরা এদিকে পরিত্রাণ পাবো না। সকলে ভালো থাকবেন। সকলে আসছেন, আরিফ ভাই অনেক কথা বলেছেন। আমাদের আজকের মধ্যমণি আমাদের আব্দুর রহিম স্যার, ওনার গঠনমূলক আলোচনা, আমরা দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো শুনবো। আপনারা অনলাইনে আসলে সকলে পরিচিত, সকলে বক্তব্য দেওয়ার সুযোগ থাকলে ভালো হতো। আগামী দিনে আমরা চেষ্টা করবো, অ্যাডমিন প্ল্যানকে অনুরোধ করবো, আপনারা এটাকে কিভাবে করা যায়, কার হেল্প নিয়ে কিভাবে করা যায়, সকল কৃষক জেনে খুঁজি হবে। 5 লক্ষাধিক কৃষকের পরিবারে 5,000 মেম্বার আসবে না, এটা হতে পারে না। এবং আরিফ ভাই যে কথাটা বলেছেন, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানকার যে প্ল্যাটফর্মটা, সেখানে কিন্তু অনেক লোকের সমাহার, অর্থাৎ একটা আছে আপনার 10,000 ক্যাপাসিটি, একটা আছে আপনার 5,000 ক্যাপাসিটি। একটার অডিয়েন্স ভাড়া হলো 1.5 লক্ষ টাকা, একটা ভাড়া 75,000 টাকা। আর আমরা যদি কোনো ক্ষেত খামারে যাই, 5,000 লোক নিয়ে আসলে কোথাও দাঁড়াতে পারবো কিনা এটাও ভাবতে হবে। তবে হ্যাঁ, যদি 2 দিনের প্রোগ্রাম করা যায় সেক্ষেত্রে হতে পারে। একদিন আমরা বাইরে সফর করলাম, গ্রিন ভ্যালি হেলাল ভাইয়ের খামার গেলাম, মুস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের ফার্মে গেলাম, আরেকটা দিনে আমরা সভা সেমিনার করলাম, সকালের বক্তব্য থাকলো। যাই অনেক সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা আপনাদের মতামত দিবেন। এখানে যারা কথা বলতে পারেন নাই, মনে কষ্ট নেবেন না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলে পারি নাই। আগামী বছর থেকে আমি হজ করে আসছি, তারপরে আমি চাইবো গান বাজনার জন্য একটা আয়োজন থাকে, কালচারাল প্রোগ্রাম, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকবেন। তো যে যেটা করলে ভালো হয়, আমার টিমটা আমি মানে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা আপনাদের মতামতগুলো দিবেন। সকলের জন্য শুভকামনা। আবারও আমার এম এ রহিম স্যারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার এত ব্যস্ততার মাঝে এতবার রিং দিয়ে সঠিক সময়ের 1 ঘন্টা আগে সে আসছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং তার মধ্যে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন এবং উপস্থিত সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।